হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল টেট ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের প্রাইমারি টেট অ্যান্ড আপার প্রাইমারি টেটের যে টপিক ওয়াইজ ক্লাসেসগুলো চলছে, সেই ক্লাসেসগুলোর আজকে কিন্তু ক্লাস নাম্বার 10। এবং তোমাদের প্রত্যেককে জানিয়ে রেখে আমাদের আগামীকাল থেকে বেলা বারোটায় আমাদের আগামীকাল থেকে ইংলিশ ক্লাস শুরু হচ্ছে। তোমরা যারা দীর্ঘদিন ধরে আমাদের আরজিএমের সঙ্গে যুক্ত আছো, তোমরা প্রত্যেকেই জানো আমরা একদম সে লকডাউনের টাইম থেকে এই বেলা 12টা ইংরেজি ক্লাসটা কিন্তু কন্ডাক্ট করতাম, ঠিক আছে। এবং আমাদের চ্যানেলে দেখবে সবচেয়ে বেশি ইংলিশ ক্লাসই রয়েছে। তো সেই ক্লাসটা পুনরায় চালু হচ্ছে। যারা টেট অ্যাসপিরিয়েন্স রয়েছে তারা অবশ্যই ক্লাসটা দেখবে, সেখানে সমস্ত টপিকগুলোকে আমরা এক এক করে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আমাদের যে ক্লাসটা চলছে 8টার দিকে রাত্রি, সেটা হচ্ছে এখন আমরা সিডিপি ক্লাসটাকেই করছি। গত দুদিন বন্ধ ছিল, তার জন্য ক্ষমা প্রার্থী। তো এবার এই ক্লাসের ক্ষেত্রে আমাদের একটা বিশেষত্ব হচ্ছে আমরা কি করছি, টপিকটাকে বিস্তারিতভাবে ডিসকাস করছি, তারপর সেখান থেকে এমসিকিউগুলোকেও আলোচনা করছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে জেরম ব্রুনারের জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব বা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। আমি আগের ক্লাসে বলেছিলাম যে যখন আমরা কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি এই টার্মটা পাই, তখন আমরা মনে করি কি যে পিয়াজেই শুধুমাত্র করেছেন। পিয়াজে কিন্তু শুধুমাত্র একা করেননি, জেরম ব্রুনারও কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরিতে তার সমস্ত অবদান কিন্তু রয়েছে। তো জেরম ব্রুনার কে ছিলেন সেটা একটু দেখে নিই। তার জন্ম হচ্ছে 1915-তে আমেরিকাতে, এবং তিনি কগনিটিভ সাইকোলজি বা এডুকেশনাল সাইকোলজিতে তার অবাধ বিচরণ রয়েছে। এই জেরম ব্রুনার শিশু মনোবিজ্ঞানের একজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ। তিনি মনে করতেন শিশু সক্রিয়ভাবে শেখে, অ্যাক্টিভ লার্নার। বারংবার বলছি, পেডাগজি যখনই আমরা করব তখন যেখানে দেখবো যে অ্যাক্টিভ পার্টিসিপেন্টস, অ্যাক্টিভ লার্নার, এগুলো শব্দগুলো রয়েছে, সেই সব জায়গাগুলোর ক্ষেত্রে একজন আমাদেরকে সেটাকে গ্রহণ করতে হবে। অর্থাৎ পেডাগজিতে সবসময় মনে রাখতে হবে যে লার্নিং বাই ডুইং, এইটা হচ্ছে মূল আমাদের মন্ত্র হওয়া উচিত। বাচ্চারা করবে, করে শিখবে, নিজে থেকে শিখবে। এবং শেখার ক্ষেত্রে পরিবেশ, অভিজ্ঞতা ও শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আজকে আমরা এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। আচ্ছা, প্রধান মতবাদ কি? প্রধান মতবাদ শিশুর জ্ঞানমূলক বিকাশ ধাপে ধাপে ঘটে এবং শেখার পদ্ধতির উপর নির্ভর করে। কি আছে একটু দেখে নেব। জেরম ব্রুনারের জ্ঞানমূলক বিকাশ তত্ত্বের মূল ধারণাটা কি? শিশু নিজে অনুসন্ধান ও অভিজ্ঞতার মাধ্যমে শিখে। অর্থাৎ নিজে সে সার্চ করবে, নিজে অনুধাবন করবে এবং তারপরে সেইভাবে সে কিন্তু শিখবে। তিনি বলেন শিক্ষা এমনভাবে দিতে হবে যাতে শিশু নিজে আবিষ্কার করতে পারে, নিজে ডিসকভারি করতে পারে। লার্নিং বাই ডুইং অ্যান্ড ডিসকভারি লার্নিং হলো তার তত্ত্বের কেন্দ্রবিন্দু। তাহলে কি লার্নিং বাই ডুইং আর লার্নিং ডিসকভারি লার্নিংটা হচ্ছে কি তার তত্ত্বের কেন্দ্রবিন্দু। লার্নিং বাই ডুইংটা আমি প্রথমে বললাম কি যে কিছু করবে, বাচ্চাটা করবে, করতে করতে শিখবে। আর ডিসকভারি লার্নিং হচ্ছে যখন সে নতুন করে কোনো কিছু করবে তখন সে শিখবে। মনে করো একটা ব্লক গেমসগুলো যেগুলো থাকে, ছোটো 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 ব্লকগুলো থাকে, সেই ব্লক দিয়ে কখনো গাড়ি বানানো যাচ্ছে, কখনো আবার ঘর বানানো যাচ্ছে, কখনো এরোপ্লেন বানানো যাচ্ছে। এবার এই তিনটা তো বানানো যাচ্ছেই, তাছাড়াও বাচ্চাটা ওই দেখা গেলো ওই ব্লকগুলো দিয়ে একটা মাছ বানিয়ে ফেলেছে। তাহলে এটা কি করলো? ডিসকভার করলো। অর্থাৎ প্র্যাকটিস করতে করতে ওই মাছ বানাতে বানাতে, ওই গাড়ি বানাতে বানাতে ও কী করলো? ও কিন্তু একটা পাখিও বানিয়ে ফেলতে পারে পরবর্তীকালে। তো এটাকে বলা হচ্ছে লার্নিং বাই ডুইং অ্যান্ড ডিসকভারি লার্নিং, ঠিক আছে। এই ডিসকভারি লার্নিংটা কি একটু দেখে নিই। আবিষ্কারমূলক শিক্ষা। শিশুকে সরাসরি উত্তর না দিয়ে এমন পরিবেশ তৈরি করতে হবে যাতে সে নিজে থেকে শিখতে পারে। কখনো কখনো দেখবে যে অনেক গার্জিয়ানকে আমি দেখেছি যে ওই বাড়িতে কোনো আত্মীয় গেলে তখন বাচ্চাকে বলে যে বাবা বলো তো এটা, আন্টিকে এটা শুনিয়ে দাও তো, আঙ্কেলকে এটা শুনিয়ে দাও তো, এটা বলে দাও তো। তখন যখন তাকে জিজ্ঞাসা করা হয়, যখন বলে যে দেখো ওকে জিজ্ঞেস করো, সব বলতে পারবে। যখন জিজ্ঞেস করি তোমার নাম, বাবার নাম কি, ও তখনকার কী করছে? ও আমতা আমতা করছে। তখনকার ওর বাবা, ওর মা, এরা কিন্তু পাশাপাশি থেকে বলতে শুরু করে, উত্তর দিতে শুরু করে। তো বাচ্চাটাকে ওইভাবে উত্তর দেওয়ানো যাবে না। মোদ্দা কথা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে বাচ্চাকে শিখতে গেলে তাকে নিজেকে সেই রকম পরিবেশটা তৈরি করে দেবো আমরাই, বড়রাই, এবং সেই পরিবেশের মধ্যে সেই বাচ্চাটা নিজে থেকে নিজের অভিজ্ঞতার মাধ্যমে শিখবে। এই বিষয়টা হচ্ছে এখানে মূল প্রতিপাদ্য বিষয়। উদাহরণ কি? শিক্ষক যদি সরাসরি গাছের খাদ্য তৈরির নাম সালোক সংশ্লেষ না বলে বরং ছবি, পরীক্ষা ও প্রশ্নের মাধ্যমে শিশুকে বুঝতে সাহায্য করেন, এটাই ডিসকভারি লার্নিং। অর্থাৎ শিক্ষক যদি সরাসরি গাছের খাদ্য তৈরির নাম সালোক সংশ্লেষ না বলে বরং ছবি, পরীক্ষা ও প্রশ্নের মাধ্যমে শিশুকে বুঝতে সাহায্য করেন। কীরকম? ধরো ডাইরেক্ট বললো না, কিন্তু সালোক সংশ্লেষ কি একটা বাচ্চাকে বললেও কেমন করে বুঝবে? কিন্তু তাকে বোঝানো হলো ছবি দিয়ে যে এটা হচ্ছে একটা গাছ, গাছের একটা পাতার অংশ আমি নিয়ে নিলাম,
যে এটা হচ্ছে পাতা, এই সূর্যের আলোটায় পাতার মধ্যে পড়ে, এটা হচ্ছে ক্লোরোফিলের ছোটো ছোটো, সেটাকে সেরকম একটা ফটো নিয়ে নিলাম। অর্থাৎ এক কথায় টিএলএম দিয়ে আমি তাকে বোঝালাম, টিএলএম দিয়ে তাকে আমি বোঝালাম, বোঝানোর পর তাকে আমি একটা সত্যিকারের একটা একটা পাতা নিয়ে এসে তাকে তাদের কাছে ডেকে ডেকে দেখালাম, হাত দিয়ে স্পর্শ করতে বললাম, যেটা ধরো, এটা বোঝো, এটা কি আছে এখানে। তারপর যদি সম্ভব হয় তাহলে তাদেরকে আতশ কাজ দিয়ে দেখাবো, এবং দেখে যখন সেই বিষয়টা শিখবে তখন তার সেটা কিন্তু দীর্ঘদিন মনে থেকে যাবে। এরপরে কি আছে, সক্রিয় শিক্ষা বা অ্যাক্টিভ লার্নিং। সক্রিয় শিক্ষা বা কি, অ্যাক্টিভ লার্নিং। শিশু শুধু শুনে নয়, কাজ করে শেখে, মানে যেটা কি লার্নিং বাই কি ডুইং, তাই না? লার্নিং বাই ডুইং। উদাহরণ কি, চার্ট দেখা, মডেল তৈরি, পরীক্ষা করা, গ্রুপ ওয়ার্ক ইত্যাদি। তো অ্যাক্টিভ লার্নিংটা কি, শিশু শুধু শুনে নয়, কাজ করে শেখে। উদাহরণ, চার্ট দেখা, মডেল তৈরি, পরীক্ষা করা, গ্রুপ ওয়ার্ক, এগুলো সবই হচ্ছে অ্যাক্টিভ লার্নিং বা লার্নিং বাই ডুইংয়ের এক একটা অংশ। এরপরে কি আছে, এরপর হচ্ছে স্পাইরাল। আমি এই ফটোটাতে পরে আসছি, আগে বিষয়টা বলে দিই। স্পাইরাল কারিকুলামটা কি, একই বিষয়কে বিভিন্ন শ্রেণীতে ক্রমশ গভীরভাবে শেখানো হয়। উদাহরণ, পরিবেশ বিষয়ে ছোট ক্লাসে সাধারণ ধারণা, কিরকম, বড় ক্লাসে বিস্তারিত বৈজ্ঞানিক ব্যাখ্যা। মনে করো পরিবেশ বিষয়ে ছোট একটা ক্লাস নেওয়া হলো আজকে, যে আজকে আমরা কি করব, আজকে আমরা একটা ক্লিনলিনেস ড্রাইভ বা একটা পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য আমরা একটা পরিকল্পনা বা একটা প্রজেক্ট নিয়েছি। তো আজকে আমরা প্রত্যেকে দেখবো আমাদের ক্লাসরুমের মধ্যে কি রয়েছে, কোথাও কোনো কাগজ বা পেন বা পেনের ক্যাপ পড়ে আছে কিনা। তো প্রত্যেকে সেগুলোকে আমরা ক্লিন করবো, ফটাফট দেখবে 1 মিনিট 2 মিনিটের মধ্যে সব কাগজপত্র, পেন, পেনের ক্যাপ কিছু থাকলে সব পরিষ্কার হয়ে গেছে। এটা জাস্ট একটা ওদেরকে প্র্যাকটিক্যালি করালাম, বাট এটা তাদেরকে একটা ছোট্ট একটা ধারণা দিয়েছি। কিন্তু যখন বড় ক্লাস হবে, বিস্তারিত বৈজ্ঞানিক ব্যাখ্যা, তখন আমরা তাদেরকে জানাবো, বাচ্চাদেরকে জানাবো যে ক্লিনলিনেসটা কেন প্রয়োজন, হাইজিনটা কেন দরকার, এবং আমরা নিজেদেরকে এবং নিজেদের পারিপার্শ্বিক অবস্থাকে কী করে আমরা ক্লিন রাখতে পারি। এইভাবে আমরা কিন্তু করতে পারবো। এখানে দেখো, এই বাচ্চাটা হচ্ছে একজন অ্যাক্টিভ লার্নার, অর্থাৎ সে কিন্তু শিখছে। কীভাবে শিখছে, সে মানুষের সঙ্গে মিশছে, তাদের কথা শুনছে, তাদের অভিজ্ঞতা সঞ্চয় করছে, এবং এই অভিজ্ঞতা সঞ্চয় করার মাধ্যমে সে ধীরে 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 কিন্তু শিখতে শুরু করছে। এইবার এই শেখাটা কি, অ্যাক্টিভ লার্নিং। এই শেখাটা কি, সক্রিয় শেখা, অ্যাক্টিভ লার্নিং। এবং পরিবেশ এবং অভিজ্ঞতার ভূমিকা কিন্তু অপরিসীম রয়েছে। এনভায়রনমেন্ট এবং তার পাশাপাশি এক্সপিরিয়েন্স, এনভায়রনমেন্ট এবং তার পাশাপাশি এক্সপিরিয়েন্স, এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বারংবার বলি, যখনই আমরা হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টের কথা বলি, তখন কিন্তু বারংবার বুঝতে হবে যে মানুষ যেই পরিবেশে থাকে সেই পরিবেশের মতোই সে কিন্তু হয়ে যায়। যে যেই পরিবেশে থাকবে সেই পরিবেশের মতোই সে আচরণ করবে। ঠিক তেমনি পরিবেশ এবং অভিজ্ঞতার ভূমিকাও কিন্তু তাই। এবং যেই পরিবেশে থাকছে, মিশছে, সেখানকার অভিজ্ঞতাকে সে নিজের মধ্যে সঞ্চয় করতে শুরু করেছে। আর তারপর টিচার অ্যাজ আ ফ্যাসিলিটেটর, টিচার কিন্তু ফ্যাসিলিটেট করবে। টিচার কিন্তু কখনোই কি হবে না, টিচার কিন্তু কখনোই মানে পাথ মেকার হবে না, পাথ মেকার নয়, ক্রিয়েটার নয়, বাট গাইড হবে। তিনি কি হবেন, একজন গাইড হবেন। পাথ মেকিং কাকে করতে হবে, পাথ মেকিং বাচ্চাটাকেই করতে হবে। তো ফ্যাসিলিটেটর হবেন একজন টিচার। তিনি কি হবেন, তিনি সরবরাহকারী হবেন, তিনি সাহায্যকারী হবেন, তিনি বলবেন যে এইভাবে করতে হয়, তো এবার তোমাকে করতে হবে। এবং কোথাও যদি আটকে যায় তাহলে তাকে হেল্প করতে হবে, যেমন আমরা লে ভাইগটস্কিকে পড়েছিলাম, ঠিক আছে। এবার কি আছে, জ্ঞান উপস্থাপনের ক্ষেত্রে 3টা স্তরের কথা তিনি বলেছেন, মোডস অফ রিপ্রেজেন্টেশন। জ্ঞান উপস্থাপনের 3টা স্তর। ব্রুনার বলেন শিশু 3টি ধাপে জ্ঞান অর্জন করে। মোডস অফ রিপ্রেজেন্টেশন, একটা কি ইনঅ্যাক্টিভ স্টেজ, একটা কি আইকনিক স্টেজ। কর্মভিত্তিক স্তর, এটা স্তর হয়ে গেছে, এটা স্তর হবে, ঠিক আছে। কর্মভিত্তিক স্তর, আরেকটা হচ্ছে চিত্রভিত্তিক, আরেকটা রয়েছে, ওটা পরে স্লাইডে রেখেছি। এই পর্যায়ে শিশু কাজ বা ক্রিয়ার মাধ্যমে শেখে। যেমন ছোটবেলায় একটা বাচ্চা খেলতে খেলতে শিখছে, সে হাঁটতে শিখছে, সিঁড়ি ধরে ধরে হাঁটতে শিখছে। অর্থাৎ যে কোনো একটা কাজ, সে খেলনা ধরছে, প্রথমে প্রথমে কি করলো, সে খেলনাটাকে 2 হাত দিয়ে ধরতে শুরু করেছে। তারপরে সে কি করছে, সে খেলনাটাকে 1 হাত দিয়ে ধরতে শুরু করেছে। তারপরে সে কি করলো, 2 আঙ্গুল 3 আঙ্গুল দিয়ে সে ওঠানোর চেষ্টা করছে। অর্থাৎ সে লার্নিংটা তার কিন্তু ফাস্ট হচ্ছে। বস্তুকে ছুঁতে শিখেছে, হাতে কলমে কাজ শিখেছে। আনুমানিক 0 থেকে 3 বছর বয়স অবধি এই সময়কালটাকে কিন্তু ধরা হয়ে থাকে। উদাহরণ কি, শিশু বল কিভাবে গড়ায় তা নিজে গড়িয়ে বুঝছে। অর্থাৎ বল একজন বড় তাকে ছড়িয়ে দিল, তারপর সে দেখছে বলটা গড়াচ্ছে, সে বলটাকে ফেলছে, দৌড়ে দৌড়ে বা হামাগুড়ি দিয়ে দিয়ে বলটাকে আবার ধরছে, আবার ছুটছে, আবার হামাগুড়ি দিয়ে দিয়ে বলটাকে ধরছে, এইভাবে সে খেলছে। এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে অ্যাক্টিভ থাকা।
এবার কি আইকনিক মানে চিত্রভিত্তিক স্তর, এটা কি? এই স্তরে শিশু ছবি এবং দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে শেখে, মানে কোনো ডায়াগ্রামের মাধ্যমে, কোনো ফটোর মাধ্যমে। যেমন এ ফর অ্যাপল, সরি অ্যাপল, এই অ্যাপেলের পাশে একটা আপেলের ফটো রয়েছে, এভাবে এরকম ধরো একটা আপেলের ফটো রয়েছে, এ ফর অ্যাপেল, এই আপেলের ফটো রয়েছে। তাহলে কি ওই আপেলটা দেখে তার মধ্যে আপেলের একটা জ্ঞান তৈরি হচ্ছে। তাহলে কি ছবি, মানচিত্র, চার্ট, ভিডিও, সে মানচিত্র দেখে বুঝতে পারছে যে মাদাগাস্কার কোথায়, সে মানচিত্র দেখে বুঝতে পারছে যে তামিলনাড়ু কোথায়, সে মানচিত্র দেখে বুঝতে পারছে যে মনে করো যে দার্জিলিং কোথায়। তো তার মধ্যে একটা ধারণা তৈরি হচ্ছে যে আমাকে, তার মানে এখন আমি কলকাতায় আছি, আমাকে দার্জিলিং যেতে হবে, মানে কি আমাকে তাহলে এই দিকে গেলে আমি দার্জিলিংটা পাবো, এদিকে গেলে সান্দাকফু রয়েছে, আরেকটু এগিয়ে যদি চলে যায় তাহলে নেপাল চলে যাচ্ছি, তারপর আরেকটু চলে গেলে চায়না চলে যাচ্ছি। অর্থাৎ বর্ডার দেখে সে তখনকার কিন্তু শিখছে। যদিও এটা 7 বছর বয়স অবধি, এই 7 বছর বয়সের মধ্যে অ্যাটলাস তো পড়ানো হয় বাচ্চাদেরকে, অর্থাৎ অ্যাটলাস হচ্ছে তোমার যেটা আছে যেটা বলা হয় মানচিত্র বই যেটা। তারপরে এখন তো বর্তমানে ডিজিটাল যুগ, এখন বাচ্চারা তো ভিডিওর মাধ্যমে শিখছে, তাই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এখন একটা অ্যাসপেক্ট হয়ে দাঁড়িয়েছে। বলতে পারো এখনকার মানুষের জীবনে 4টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কি? অন্ন, বস্ত্র, বাসস্থান এবং অ্যান্ড্রয়েড ফোন। তো এই অ্যান্ড্রয়েড ফোনটা কিন্তু এখন নতুন করে অ্যাড হয়েছে। অ্যান্ড্রয়েড ফোন মানুষ ধরো শুয়ে রয়েছে, শুয়ে শুয়ে মানে ফোন দেখবে, বসে বসে ফোন দেখবে, একটা বাচ্চা ফোন ছাড়া খাবে না, রিল না দেখে খাবে না। তো এই যে বিষয়গুলো এখন কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। তো ভিডিওর মাধ্যমে এখন প্রত্যেকের মধ্যে জ্ঞানের সঞ্চার ঘটছে, সেটা পজিটিভ নেগেটিভ সেটা পরে কথা, বাট শিখছে। আপেল শব্দ শেখানোর ক্ষেত্রে আপেলের ছবি দেখানো, এটা প্রথমেই বলে দিয়েছি। এরপরে আসি থার্ড যে স্তরটা, সেটা কি? সেটা হচ্ছে সিম্বলিক স্টেজ। সিম্বল মানে আমরা বুঝতে পারছি না কি? প্রতীক, প্রতীকী স্তর। এই পর্যায়ে শিশু ভাষা, সংখ্যা এবং প্রতীক ব্যবহার করে, মানে সাইন, সিম্বল, এগুলো ব্যবহার করে একটা শিশু। উদাহরণ হচ্ছে ভাষা, গণিতের চিহ্ন, সূত্র। সূত্র কি? যে কোনো রকমের সূত্র ইউজ করতে পারে। এটা 7 বছর বা তার ঊর্ধ্বে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইউজ করতে পারে, যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম সূত্র ব্যবহার করতে পারে, তাই তো? আবার এখানে যে 2+2=4, এটা বুঝতে পারে, মানে এই যে লজিক্যাল যে থিঙ্কিংগুলো, এই লজিক্যাল থিঙ্কিংগুলো কিন্তু সে বাচ্চারা আস্তে আস্তে কী করছে? বুঝতে পারছে। ভাষার ব্যাপকতা সে বুঝতে পারছে, গণিতের চিহ্নগুলো বুঝতে পারছে, সংকেতগুলো বুঝতে পারছে। তো এখানে ইনঅ্যাক্টিভ স্তরে দেখো, যে বাচ্চারা বললাম যেগুলো এক্সাম্পল, সে বল গড়িয়ে দেখছে, সে ব্লক দিয়ে বিভিন্ন জিনিস বানাচ্ছে, গাড়ি নিয়ে খেলছে। আইকনিক স্তরে সে তখনকার বই পড়ছে, ফটো দেখছে, এই যে দেখো চার্ট, তারপর হচ্ছে তোমার বিভিন্ন রকমের সমস্ত কিছু ফটো, তারপর ক্যামেরার ফটো, সমস্ত কিছু সে দেখছে। এবং সিম্বলিক স্টেজে প্রত্যেকটা বিষয়ের সে প্রতীক বা প্রত্যেকটা বিষয়ের যে সিম্বল, সাইন, সেগুলোকে সে দেখতে শিখছে। তো আশা করি এই পর্যন্ত কারো কোনো বুঝতে প্রবলেম নেই। ঠিক আছে, এবার আমরা দেখব 3টা স্তরের তুলনামূলক ছক কেমন হবে, বা 3টা স্তর তুলনামূলকভাবে কেমন হবে। স্তর শেখার পদ্ধতি: ইনঅ্যাক্টিভ, কাজ করে শেখা 0 থেকে 3 বছর; আইকনিক, ছবি দেখে শেখা 3 থেকে 7 বছর; সিম্বলিক, প্রতীক ও ভাষা 7 বছর। ঠিক আছে, তো ইনঅ্যাক্টিভ হচ্ছে কাজ করে শেখা, আইকনিক ছবি দেখে শেখা, সিম্বলিক হচ্ছে প্রতীক ও ভাষা থেকে শেখা, মানে যে 3টা আমরা পড়লাম সেই 3টা হচ্ছে বেসিক, এটা হচ্ছে স্ট্রাকচারটা। এবার ব্রুনারের তত্ত্বের মূলনীতি: শিশু কেন্দ্রিক শিক্ষা কি আছে? শিশু শিক্ষার প্রয়োজন অনুযায়ী হতে হবে। আগ্রহভিত্তিক শিক্ষা কি হবে? শিশুর আগ্রহকে গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা কি হবে? বাস্তব অভিজ্ঞতা শেখাকে স্থায়ী করে। সমস্যা সমাধানমূলক শিক্ষা কি হবে? শিশুকে প্রশ্ন করতে ও সমস্যা সমাধান করতে উৎসাহ দিতে হবে। তার মানে কি? শিশু কেন্দ্রিক শিক্ষা মানে কি? যেখানে বাচ্চাটা একদম শিক্ষার কেন্দ্রে থাকবে, সব কিছুর মাঝখানে বাচ্চারা থাকবে। আর এই শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হচ্ছেন রুশো, যাকে আমরা বলবো চাইল্ড সেন্ট্রিক এডুকেশন। এটা একটা আলাদা ক্লাস আমরা করেছি এর আগে। যাতে বাচ্চাটা পড়াশোনাতে আগ্রহ পায়, বাচ্চাটা শিক্ষা লাভে যেন আগ্রহ পায়, যেটা তাকে শেখানো হচ্ছে সেটা যেন সে মন থেকে শিখতে পারে, ইন্টারেস্ট নিয়ে শিখতে পারে, সেটা আগ্রহ, এ বেশ মানে একই একই বিষয় দুটা মিলে। এরপরে গেছে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা। সে যেটা দেখছে সেটা শিখছে। সে বাড়িতে সে প্রথমে তার গার্জিয়ানদেরকে দেখলো, সেখান থেকে সে একরকমভাবে শিখলো, তারপরে তখন যখন সে স্কুলে যাচ্ছে তখন সেখানে তার বয়সী, তার সিনিয়র সবাইকে দেখছে, সেই মোতাবেক সে শিখছে, আচরণ শিখছে। সমস্যা সমাধান: যখন তারপরে তাকে বিভিন্ন রকমের টাস্ক দেওয়া হচ্ছে, সেই টাস্কগুলোকে সে প্রবলেম সলভিংয়ের মাধ্যমে শিখছে। ঠিক আছে, প্রবলেম সলভিং করে করে সে কিন্তু শিখছে। তো শিশুকে প্রশ্ন করতে, সমস্যা সমাধান করতে উৎসাহ দিতে হবে। ব্রুনারের মধ্যে শিক্ষকের ভূমিকা: একজন শিক্ষক গাইড হিসাবে কাজ করবেন, প্রশ্ন করবেন, শিশুকে নিজে অনুসন্ধান করতে সাহায্য করবেন, শেখার পরিবেশ তৈরি করবেন। তার মানে একজন শিক্ষক কিন্তু সব কিছু করে দেবেন না, তিনি গাইড হিসাবে কাজ করবেন, পথ প্রদর্শক হবেন, বাট পাথ মেকার তিনি হবেন না।
বাচ্চাদেরকে প্রশ্ন করবেন, কেন? ফিডব্যাকের জন্যে। প্রশ্ন করলে বুঝতে পারবো যে কতটা শিখেছে। শিশুকে নিজে অনুসন্ধান করতে সাহায্য করবেন, মানে কি ডিসকভার করতে সাহায্য করবেন, যেটাকে আমরা বলবো ডিসকভারি লার্নিং। শেখার পরিবেশ তৈরি করবেন, এনভায়রনমেন্টটা তৈরি করবেন। আর তিনি একজন কি হবেন? ফ্যাসিলিটেটর, সহযোগকারী বা সহযোগী। ওকে। ব্রুনারের তত্ত্বের শিক্ষাগত কিছু গুরুত্ব রয়েছে, কিছু এডুকেশনাল ফ্যাক্টস রয়েছে, যার মধ্যে এগুলো একটু দেখে নেব। শিশুর সৃজনশীলতা বৃদ্ধি পায়। সৃজনশীলতাটা কি? ক্রিয়েটিভিটি। তোমরা যারা প্রথম থেকে ক্লাসগুলো করছো, তোমরা প্রথম থেকে একটা জিনিস দেখছো, প্রত্যেকেই কিন্তু বাচ্চাদের ক্রিয়েটিভিটির উপর জোর দিয়েছে। আগামী দিনে তোমরা যখন স্কুলে চাকরি পাবে, বা বর্তমানে যারা চাকরি করছেন তারা তো এই বিষয়গুলো ভালো করে জানেন, বাচ্চাদেরকে ক্রিয়েটিভ করতে হয় কীভাবে। আর যারা হচ্ছে আগামীতে চাকরি পাবে, দেখবে বিভিন্ন টাস্ক দেবে তাদেরকে, এবং তাদেরকে নিজেদেরকে করতে দেবে সমস্ত বিষয়গুলো। যুক্তি এবং চিন্তাশক্তি উন্নত হবে, লজিক্যাল থিঙ্কিং, লজিক্যাল রিজনিং এবিলিটি সব এগুলো বাড়বে। শেখাটা স্থায়ী হবে, লার্নিংটা কী হবে? পার্মানেন্ট হবে। আর শিশু আত্মবিশ্বাসী হবে, ঠিক আছে, সেলফ কনফিডেন্স তার মধ্যে থাকবে। সক্রিয় অংশগ্রহণ বাড়বে, মানে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট বা অ্যাক্টিভ পার্টিসিপেশন বাড়বে। ব্রুনারের তত্ত্বের সীমাবদ্ধতা: সব বিষয়ে ডিসকভারি লার্নিং কার্যকরী নয়, সময় বেশি লাগে, বড় শ্রেণীকক্ষে প্রয়োগ কঠিন, সব শিশু একইভাবে শিখতে পারে না। তো সব বিষয়ে ডিসকভারি লার্নিং কার্যকর নয়, সময় কি লাগে? বেশি লাগে, বড় শ্রেণীকক্ষে প্রয়োগ কঠিন, বড় শ্রেণীকক্ষে এটা কিন্তু প্রয়োগ করা যায় না, আর সব শিশু একইভাবে শিখতে পারে না, এটা কিন্তু একটা রয়েছে। নেক্সট, পিয়াজে ও ব্রুনারের পার্থক্য। পিয়াজে ব্রুনারের পার্থক্যটা কী আছে? বিকাশ নির্দিষ্ট ধাপে শেখা হয়, শেখার পদ্ধতিতে গুরুত্ব দেওয়া, আর বয়স ভিত্তিক পর্যায়ে উপস্থাপনের ধাপ, আর কগনিটিভ ম্যাচুরিটি গুরুত্বপূর্ণ, পরিবেশ এবং শিক্ষা গুরুত্ব। এই বিষয়গুলো কিন্তু পিয়াজে আমাদেরকে জানিয়েছেন, ব্রুনারও তাই বলছেন। তাহলে এখানে আমরা বেসিক্যালি দেখতে পেলাম কি? তিনটা স্টেজ দেখলাম। ইনঅ্যাক্টিভ, যেখানে বাচ্চাটা নিজে থেকে করবে। তারপরে কি? আইকনিক। ইনঅ্যাক্টিভ হচ্ছে বাচ্চারা করতে করতে শিখবে, আইকনিক হচ্ছে ফটো দেখে, মানচিত্র দেখে শিখবে, আর থার্ডটাকে সিম্বলিক, ঠিক আছে, সে অঙ্কের সূত্র আরও অনেক কিছু নিয়ে সে কিন্তু শিখবে। তো আশা করি আবিষ্কারমূলক যে তত্ত্ব বা জ্ঞানমূলক তত্ত্ব ব্রুনারের, সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা এই টপিক রিলেটেড কিছু কোয়েশ্চেন করব, যেগুলো আজকের ক্লাস থেকে এবং এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট রয়েছে, সেই বিষয়গুলো আজকে আমরা এখন জানবো। প্রত্যেকে তৈরি হওয়া, চটপট অ্যান্সার করবে, নিচে লাইভ চ্যাট অপশন অথবা কমেন্ট সেকশনে তোমরা কিন্তু জানাতে পারো। জেরোম ব্রুনারের মতে জ্ঞান উপস্থাপনের প্রথম স্তর কোনটি? আইকনিক, সিম্বলিক, ইনঅ্যাক্টিভ নাকি ফর্মাল? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি, ইনঅ্যাক্টিভ। এক্ষুনি আমরা আলোচনা করলাম এই যে ইনঅ্যাক্টিভ, আইকনিক অ্যান্ড সিম্বল, যে ডান দিকে দেখো, ঠিক আছে। ইনঅ্যাক্টিভ কোনটা? যেটাতে বাচ্চাটা করতে করতে শিখবে। ইনঅ্যাক্টিভ স্টেজে শিশু কিভাবে শেখে? ভাষার মাধ্যমে, চিত্রের মাধ্যমে, কাজ ও ক্রিয়ার মাধ্যমে নাকি প্রতীকের মাধ্যমে? কি হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, কাজ ও ক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে। নেক্সট, আইকনিক স্টেজে শিশুর শেখার প্রধান মাধ্যম কি? আইকনিক স্টেজে শিশুর শেখার প্রধান মাধ্যম কি? প্রতীক, ছবি ও চিত্র, হাতে কলমে কাজ, ভাষা? আইকনিক স্টেজে শিশুর শেখার প্রধান মাধ্যম কি? কি করবে ও? ছবি আর চিত্র দিয়ে তো শিখবে আইকনিক স্টেজে, অপশন নাম্বার বি। আর এটা তো তার যে লাস্ট স্টেজটা যেটা রয়েছে সিম্বলিক, সেটাতে, তাই না? এই যে সিম্বলিক, শিশু কোনো কিছুর মাধ্যমে শেখে, বা সিম্বলিক স্টেজে শিশু কোন কিছুর সাহায্যে শেখে? বাস্তব বস্তু, খেলাধুলা, ভাষা, প্রতীক নাকি অনুকরণ? কি হবে? কারেক্ট অ্যান্সার হবে ভাষা ও প্রতীক, অপশন নাম্বার সি, ভাষা ও প্রতীক। জেরোম ব্রুনারের মতে শেখার সবথেকে কার্যকর পদ্ধতি কোনটি? জেরোম ব্রুনারের মতে শেখার সবথেকে কার্যকর পদ্ধতি কোনটি? মুখস্থ বিদ্যা, ডিসকভারি লার্নিং, শাস্তি প্রদান নাকি পুনরাবৃত্তি? বুঝতেই পারছো, অপশন নাম্বার বি, ডিসকভারি লার্নিং। অর্থাৎ মানে খোঁজার মাধ্যমে শেখা, বা বলতে পারো যে অনুসন্ধানমূলক শেখা। এই ডিসকভারি লার্নিং বলতে কি বোঝায়? শিক্ষক সব বলে দেবেন? না। শিক্ষার্থী নিজে আবিষ্কার করে শিখবে? হ্যাঁ। তাহলে এটাই সঠিক উত্তর। কেবল বই পড়ে না, পরীক্ষার মাধ্যমে না। তাহলে কি? যেখানে কি হবে? যেখানে শিশু নিজে আবিষ্কার করে শিখবে বা নিজে প্র্যাকটিস করে শিখবে। নেক্সট আসো, ব্রুনারের মতে শিক্ষকের প্রধান ভূমিকা কি? শিক্ষকের প্রধান ভূমিকা কি?
শাস্তি প্রদান না, তথ্য মুখস্থ করানো না, পরীক্ষা নেওয়া না, পথ প্রদর্শক হিসেবে কাজ করা, মানে গাইড হওয়া। দেখো তত্ত্বটা কিন্তু সহজ রয়েছে, ব্রুনারের তত্ত্বটা কিন্তু সহজ, কঠিন নয়। খালি তোমাদের মনে রাখতে হবে ইনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিক, এগুলোকে একটা মনে রাখতে হবে। তোমরা যারা যারা রেগুলার ক্লাসেসগুলো করছো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা এগুলো না খাতাতে না শর্ট নোটসগুলো বানাবে। যেমন মনে করো যে যা পেঁয়াজের ক্ষেত্রে তোমরা অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন, স্কিমা, এগুলো শর্ট নোটস বানাবে। তারপরে এটার থেকে আজকে যেরকম এই সিম্বলিক, আইকনিক, ইনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিক, এগুলো শর্ট নোটস বানাবে এবং দেখবে পরীক্ষার সময় এগুলোকে চোখ বুলিয়ে নিলে না তোমার পরীক্ষাটা খুব ভালো হবে। তারপরে তো প্রচুর প্র্যাকটিস আমরা করবই, প্র্যাকটিসের তো কোনো শেষ নেই, পরীক্ষা পর্যন্ত চলবে। স্পাইরাল কারিকুলামের ধারণাটি কার কার বলো, কার সম্পর্কে পড়ছি আমরা আজকে? ব্রুনার। নেক্সট, স্পাইরাল কারিকুলামের মূল বৈশিষ্ট্য কি? একবার পড়ানো, ধাপে ধাপে পুনরায় বিষয় শেখানো, কেবল কঠিন বিষয় পড়ানো, শুধুমাত্র পরীক্ষাভিত্তিক শেখা। স্পাইরাল মানে কি? স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ চলবে, তাহলে ধাপে ধাপে পুনরায় বিষয় শেখানো, অপশন নাম্বার বি। মানে যেটা লে ভাইগটস্কির মনে আছে, লে ভাইগটস্কির যেখানে আমরা স্ক্যাফোল্ডিং বলেছিলাম, স্ক্যাফোল্ডিং যেখানে যখন প্রয়োজন হচ্ছে হেল্প করার তখন হেল্প করে দেওয়া হচ্ছে ধাপে ধাপে। ব্রুনারের মধ্যে যে কোনো বিষয়ে শিশুকে শেখানো সম্ভব যদি বেশি শাস্তি দেওয়া হয়, বিষয়টা উপযুক্তভাবে উপস্থাপন করা হয়, শুধু মুখস্থ করানো হয়, বেশি পরীক্ষা নেওয়া হয়। ব্রুনারের মতে যে কোনো বিষয় শিশুকে শেখানো সম্ভব যদি, কি হবে? কারেক্ট আনসার হবে বিষয়টি উপযুক্তভাবে উপস্থাপন করা হয়, অপশন নাম্বার বি। নেক্সট, নিচের কোনটি ব্রুনারের জ্ঞান উপস্থাপনের স্তর নয়? নিচের কোনটি ব্রুনারের জ্ঞান উপস্থাপনের স্তর নয়? ইনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিক নাকি সেন্সরি? কারেক্ট আনসার সেন্সরি। এই সেন্সরিটা কার? এটা হচ্ছে পেঁয়াজের সেন্সরি মোটর স্টেজ, সেখানে আমরা পড়েছি না। ইনঅ্যাক্টিভ স্টেজ সাধারণত কোন বয়স? ইনঅ্যাক্টিভ মানে কি? প্রথমটা, যেটা হচ্ছে কাজ করে করে শিখবে, তাই না, যেটা হচ্ছে বল কতটা জোরে ছুটছে, তারপরে ব্লকগুলোকে নিয়ে, তাহলে 0 থেকে 3 বছর বয়স, অপশন নাম্বার এ, 0 থেকে 3। নেক্সটে আসি, চিত্রভিত্তিক শিক্ষা সিম্বলিক, আইকনিক, ইনঅ্যাক্টিভ নাকি ফর্মাল? চিত্রভিত্তিক শিক্ষা ব্রুনারের কোন স্তরের সঙ্গে সম্পর্কিত? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, আইকনিক। নেক্সট, ভাষা ও গাণিতিক চিহ্ন ব্যবহার করে শেখা কোন স্তরের বৈশিষ্ট্য? ভাষা ও গাণিতিক চিহ্ন ব্যবহার করে শেখা কোন স্তরের বৈশিষ্ট্য? ইনঅ্যাক্টিভ, আইকনিক, সিম্বলিক নাকি মোটর? সঠিক উত্তর অপশন নাম্বার সি, সিম্বলিক। ঠিক আছে, অপশন নাম্বার সি, সিম্বলিক। নম্বর 15, এটা তোমাদের জন্য রেখেছি। ব্রুনারের তত্ত্ব মূলত কোন ধরনের বিকাশের সঙ্গে সম্পর্কিত? শারীরিক, সামাজিক, জ্ঞানমূলক নাকি নৈতিক? নিচে তোমরা কমেন্ট সেকশন অ্যান্সারে জানাবে। আর তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের কিন্তু অলরেডি ব্যাচ যেটা শুরু হওয়ার কথা ছিল 5 তারিখে, ওটা আগামীকাল অর্থাৎ 11 তারিখে শুরু হচ্ছে। 11th of জুন ক্লাসটা শুরু হচ্ছে। প্রাইমারি, আপার প্রাইমারি ব্যাচ একসাথেই, যেটার ফিজ হচ্ছে 1199। যদি কেউ শুধুমাত্র প্রাইমারি ব্যাচ নিতে চাও তাও নিতে পারো, যদি কেউ শুধুমাত্র আপার প্রাইমারি নিতে চাও তাও নিতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9564345236 তোমরা হোয়াটসঅ্যাপ করবে। যদি প্রাইমারি টেটের ব্যাচটা নিতে চাও প্রাইমারি টেট লিখে, আপার প্রাইমারি ব্যাচ নিতে চাইলে আপার প্রাইমারি লিখে, আর যদি তোমরা দুটোরই প্রস্তুতি নিতে চাও তাহলে দুটোরই প্রস্তুতি একসাথে নিতে পারো, তাহলে তোমরা কম্বাইন্ড ব্যাচ লিখে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে কিন্তু ব্যাচে যুক্ত করে নেওয়া হবে। আমাদের আগামীকাল থেকেই ক্লাস শুরু হচ্ছে ব্যাচে, আজকে রাত্রি 12টা পর্যন্ত অ্যাডমিশন নেওয়া হবে। আগামীকাল থেকে আমরা ফুল ফোর্সে ক্লাস চলবে পরীক্ষা পর্যন্ত। এটা কিন্তু ফিজ একবারে দিতে হয়, ওয়ান টাইম পেমেন্ট অনলি। তো ক্লাসগুলো কেমন লাগছে, ফ্রি ক্লাসগুলো জানিও। প্রতিদিন আমাদের ক্লাসগুলো কিন্তু চলবে এবং আগামীকাল বেলা 12টায় কিন্তু আসতে ভুলো না, ওই সময় আমাদের কিন্তু আরেকটা ক্লাস রয়েছে ইংলিশের। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।